তোমার বাবার সাথে কিভাবে পরিচয় হলো আগে সেটা বলো। পরিচয় প্রথমত পাড়ার ছেলে, আমি ক্লাস 9-এ উঠে বই চাইতে এসেছিলাম, তখন ওনার দিক থেকেই প্রপোজাল আসে যে আপনিটা পাল্টে আসতে হবে। তখন আমি আর মুখোমুখি হওয়ার চেষ্টাই করিনি। বহুদিন বাদে যখনই দেখায় তখনই বললে প্রপোজালটা কি হলো। আমার বাড়িতে তো ভীষণ কড়াক করি, তারা বাবা খুব আপত্তি, আমার বাবার মানে দাদুরা আমার বাবার হ্যাঁ খুব পড়ার লোক ছিলেন, একদম উল্টো পাল্টা পছন্দ করতেন না। তখন আমি 9-এ পড়ি, পাঠ সংকলন মনে পড়েছে, পাঠ সংকলন চাইতে এসেছিলাম। তো বাবা তোমাকে এরকম ডাইরেক্টলি বলে দিল? হ্যাঁ, বললো আপনিটা পাল্টে আসো। বাবা আপনিটা পাল্টালে কি হতে পারে সেসব ভাবছি 9-এর বুদ্ধিতে, ভারতের সঙ্গে বিয়ে করতে হবে। তখনই বিয়ে ভেবে ফেললে? আমি পাল্টাবো কি পাল্টাবো না সেটা ভাবছি আর। তারপর সেটা তো 9-এ হলো, তারপরে বছর চলে, 1 বছর 2 বছর চলে গেল। তারপর ট্রেনে উঠেছি, লেখাপড়া করতে হবে, মাস্টারমশাই আসেন, মাস্টারমশাই বম্বেতে চাকরি নিয়ে চলে গেল। তখন পড়াশোনার খুব অসুবিধে, তখন তো এরকম পড়াশোনা ছিল না, এরকম কোচিং টিউশন ছিল না, নিজেদেরই সব পড়তে হতো, তৈরি করতে হতো। তাই জন্যে তো তোমরা তো আলাদা স্কুলে পড়তে? হ্যাঁ, না একই স্কুল, কিন্তু ও তখন স্কুল পার হয়ে গেছে, কলেজে ঢুকে গেছে। তোমার থেকে বাবা 3 বছরের বড় ছিল, 4 বছর বড়। আর এই দুটো বাড়ির মধ্যে তো পাশাপাশি, মানে দুটো বাড়ি পরে হলেও স্ট্যাটাসটা একটু ডিফারেন্স তো ছিল। হ্যাঁ, ভীষণ স্ট্যাটাসের ডিফারেন্স। তাহলে তুমি কি করে পছন্দ করলে? স্ট্যাটাসের ডিফারেন্সের নয়, পছন্দ তো করিনি, তখন পছন্দ করার সাহস ছিল না, কারণ তখন দুবাড়িরই খুব, ওর মাও খুব আপত্তিজনক অবস্থায় ছিলেন। ওর বোন, ছোট বোন, পরে আমার যে ছোট ননদ হয়েছিল, ছোট ননদ আর আমার বোন মলি, ওরা এক ক্লাসে পড়তো, আমরা একসঙ্গে সকালবেলা মর্নিং স্কুল আমাদের, তখন দেখতাম ছাদে দাঁড়িয়ে আছে। সেগুলো আবার মলি গিয়ে বিথিকাকে বলতো, বিথিকা আবার পাঁচ কান করতো, এইসব করে টোরে আমাদের বাড়িতে খানিকটা জানা যায়। তো মাসির তো বিয়ে হয়েছিল, ধরো একটা IIT কানপুর ছেলে, হ্যাঁ, লন্ডনে বিয়ে হয়ে যায়। তো তুমি তো তুমি তো অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারো, তুমি আমার বাবাকে বিয়ে করলে কেন? বাবাকে বিয়ে করলাম তখন তো, তারপরে তো আমি ক্লাস 10 পাস করে, মাধ্যমিক স্কুল ফাইনাল তখন ছিল, স্কুল ফাইনাল পাস করে তখন তো আমি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছি। স্কটিশ চার্চ কলেজে কো এডুকেশন কলেজ, অনেকেই প্রপোজাল আসে অনেক জায়গা থেকে, কিন্তু তখন কিরকম একটা মনটা নরম হয়ে গেছে। তারপর তুমি ধরো ক্লাস 9-এ ফার্স্ট আলাপ হলো, ধরো সেটা কোন ইয়ার? আলাপ নয়, কথা তো আর এমনি অত সবার সঙ্গে বলা বলি ছিল না, তখন বাড়ি থেকে বেরোনোই খুব অসুবিধে ছিল। ওই যেটুকু রাস্তায় খেলতাম, সেই খেলার মধ্যেই আলাপ আলোচনা। এটা কোন ইয়ারে ছিল? 63 বোধহয়, 61। আচ্ছা, 61। তারপরে বিয়ে হলো কবে? তার মাঝে তো তুমি চাকরি পেয়েছো। 70-তে বিয়ে হয়েছে। আচ্ছা, 63 মাঝে তো চাকরি পেয়েছো, চাকরি করেছো, তারপর গ্র্যাজুয়েট হয়েছি, তারপর কলেজে পড়েছি স্কটিশে। অনেক বন্ধুরাই ভাবতে হয়তো এই মেয়েটা তো বেশ কথাবার্তা বেশ বলে। তো আমাকে একটা কথা বলো, এই যে তোমরা এখন যেরকম লোকে বেড়াতে যায়, ঘুরতে যায়, তোমরা ঘুরতে যেতে না? বাবা, মার খেয়ে মরে যেতে হবে। তাহলে কি করে দেখা করতে বাবার সাথে? বাবার সঙ্গে দেখা হতো না, তাহলে প্রেমটা হলো ওই যে আমি চোখে কিন্তু আমার ভালো লেগে গেল। তারপরে তো একটা চিঠি দিয়েছিল, সেই চিঠি আমার বাবার হাতে পড়লো, দাদুর হাতে। তারপরে মার খেলে ওই যে চিঠি পত্র কি দেয় নাকি, আমার জিজ্ঞেস করলো অফিস থেকে, কখন ট্যাঁকে রেখেছি, ট্যাঁক থেকে পড়ে গেছে না কি হয়েছে, সবই তো তখন স্কুলে অবশ্য 9 থেকেই। দাদু, আমার দুই বাড়ির দাদু তো বন্ধু ছিল, হ্যাঁ, কিন্তু স্ট্যাটাসের আলাদা বলে দাদু খুব, আমার বাবা বাপি
খুব একটা সাধারণ লোকের সঙ্গে মেলামেশা কমই করতেন আর কি। একটু ইগো প্রবলেম, একটু ইগো ভাব ছিল। আর সময়ও পেত না, সকাল 8টা থেকে রাত্রি 8টা চাকরি করে এসে রকে বসায় করা এইসব বাপির খুব ছিল না। কিন্তু আমার শ্বশুরমশাই খুব, এই বাড়ির দাদুর খুব রকে বসা, আড্ডা, তাস খেলা, বন্ধু বান্ধব খুব বেশি ছিল। হ্যাঁ, দুরকম প্রকৃতি। আর তারপরে তো স্কুল, তারপরে কলেজেও অনেক প্রপোজাল আসছিল, কিন্তু আমার তো তখন সব করবার সময় নেই। সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি, আর আমাদের স্কটিশেতে ছিল 10টা মতো মেয়ে ছিল আমাদের ক্লাসে, আর সবই ছেলেরা গ্যালারিতে বসলো, আর আমরা একদম স্যারের সামনে বেঞ্চ, সেই বেঞ্চে বিরাট বিরাট হল ঘর, তো সব গ্যালারি, সব সায়েন্সের ক্লাসগুলো করেন গ্যালারি। অনেকই বয়ফ্রেন্ড, কিন্তু কেউ স্পেশাল ফ্রেন্ড নয়। কিন্তু বাবা চেষ্টা করতো কথা বলতে, বাবার সাহস নেই, হাঁটু কাঁপছে, তো বিয়ের দিনও হাঁটু কাঁপছে। তো তাহলে তুমি এবার দাদুকে গিয়ে কি বললে? বিয়ে যে ঠিক করবে, কি করে ঠিক করলে? আমার দিদাকে গিয়ে বললাম, দিদা আবার সব মামাদের বললো যে শিবরা, মামারা বলছে শিবরা তুই প্রেম করছিস না। দিদা বললো যে আমাকে নিয়ে যাবে বলছে, অজিতকে বলবো, বাবার নাম অজিত ছিল, অজিতকে বলতে হবে। তো সে মামা নিয়ে আসলাম দিদাকে, কিন্তু দাদু তো একদম এ নিয়ে আলোচনাই করতো না, বললো এইসব নিয়ে আলোচনা করলে আপনাকে রেখে দিয়ে আসবো পালি স্ট্রিটে, মানে মামার বাড়িতে। দিদা খুব ইনসাল্ট ফিল করে, দিদা বললো না বাবা এসব অপমান করে দেয়, আমি চলে যাবো বাবা। দিদা চলে গেল। তার আগে আমি তো গ্র্যাজুয়েট হয়ে গেছি, আমি 65-তে গ্র্যাজুয়েট হয়েছি, না 67তে আমি গ্র্যাজুয়েট হয়েছি। হ্যাঁ, 67তে বিএসসি পাস করলাম। বললো আর পড়তে হবে না, এবার বিয়ে দিয়ে দেবো। আমি 10 থেকেই চেষ্টা করছি বিয়ে দিয়ে দেওয়া। তা একটা কথা বলো, আমার দাদু তো বেশ ইঞ্জিনিয়ার ছিল, তখনকার দিনে ইঞ্জিনিয়ার মানে বিশাল বড়, এত উচ্চ শিক্ষিত, কিন্তু মেয়েদের সম্পর্কে এরকম কেন ধারণা ছিল যে মেয়েদেরকে ক্লাস 10-এই বিয়ে দিয়ে দিতে হবে? আমার দাদু ছিলেন তো, দাদু তো স্কুল অফ মাইন্সের প্রিন্সিপাল হয়েছিল, দাদু বিলেত ফেরত। দাদুর খুব ইচ্ছে ছিল আমার নাতনি একটা ইঞ্জিনিয়ার হোক, আর সব কলেজের প্রিন্সিপালরাই তো দাদুর ছাত্রছাত্রীর মধ্যেই পড়তো। উইমেন্স পলিটেকনিক ছিল এইখানে মৌলারিতে, বলে চলো নিয়ে যাই ওকে। তো সে মহিলা প্রিন্সিপাল, উনি তো দাদুকে দেখে নমস্কার করে বললেন যে আমাদের তো পড়িয়েছে, মাসিয়া তোমাকে পড়ায়নি কেন, নাতনিকে নিতে হবে। বলে হ্যাঁ নিয়ে নেবো পলিটেকনিকে। তখন তো জয়েন্ট ছিল না, প্রিন্সিপালের কথাই শেষ কথা। তো দাদু বললো যে না, ইঞ্জিনিয়ারিং করতে হবে না, আর লেখাপড়া করতে হবে না। তখন আমি লুকিয়ে কলেজ ফিরতে আসার সময় ঠিক একটা টিউশনই করি, 10 টাকা টিউশনই। আর বলি প্র্যাকটিক্যাল ছিল, তাই আমি দেরি হলে আসতে। সে তো আর কেউ দেখতে যাওয়ার নেই, 1 ঘন্টা পড়িয়ে চলে আসতাম। 2-3-তে পড়ে এরকম। তখন তারপর থেকে সবাইকে বলে রেখেছি বাবিতে চাকরি করতে দেবে না। মুকুলবিথি একটা স্কুল আছে মিডল স্ট্রিটে, সেখানে গেলাম, শুনলাম ওখানে টিচার নিচ্ছে। ওখানে গেলাম, ওরা বললো বাবা তুমি এত লেখাপড়া জানা, তুমি তো এইসব চাকরি করবে না, বাচ্চাদের স্কুল কি তোমার ভালো লাগবে, কদিন বাদে তুমি ছেড়ে চলে যাবে। আমি 60 টাকা মাইনে দেবো। এসে বললাম, জিজ্ঞেস না করলে তো হবে না, মাইনে মতামত চাই দাদু। বললাম বাপিকে এসে যে আমি এটা পেয়েছি মুকুলবিথিতে, 60 টাকা মাইনে দেবে। 60 টাকা? 60 টাকা কি, 100 টাকা দিতে পারো, 100 টাকা দিলে তাহলে অ্যালাউ করতে হবে। আমি আবার 2-3 মাস বাদে আবার গেলাম, যে যদি 100 টাকা হয় তাহলে আমি করতে রাজি আছি। বললো না না, আমরা অত দিতে পারবো না, স্টুডেন্ট কম হতো, নতুন স্কুল হয়েছে।
তারপর ওখানে হলো না, এরকম যত আমার বন্ধু বান্ধব কলেজে যাদের সঙ্গে আলাপ হয়েছিল, যারা সব পড়ায় স্কুলে, বড় স্কুলে, এই সমস্ত সকলকেই বলে রেখেছি যে আমার বাবা তো করতে দেবে না, কিন্তু তোমরা যদি একটা ভালো কিছু চাকরি বা টিউশন যা হোক আমার একটা কিছু দেবে, যা হোক। দাদু কিছু করে দেবে না? দাদু তো অনেক সোর্স। দাদু কিছু করে দেবে না, মেয়ে চাকরি করতে হবে না, আর পড়াশোনাও করতে হবে না। তখন তো এত সুযোগ সুবিধা ছিল না। আর তুমি করবেই? আমি করবো, আমি লেখাপড়া করব, চাকরি করব, চাকরি আমি করব। টিউশন তখন থেকেই আমি একটা দুটো করতে আরম্ভ করে দিয়েছি। কিন্তু টিউশনও তো সবাই পয়সা দিয়ে, টিউশন সবারই অবস্থা খারাপ, পয়সা দিয়ে টিউশন। চাকরি পেলে কি করে? তারপরে ওই মন্দিরের সামনে ওইখানে এক সন্ধ্যাদি বলেছিল, সন্ধ্যাদি এসে আমায় খবর দিল যে এরকম দেশবন্ধু স্কুলে টিচার, বেলেঘাটা দেশবন্ধু স্কুলে একটা পোস্টে টিচার চাইছে। ওর সাথে আমায় খবর পাঠিয়েছিল যে ভালো মেয়ে, সায়েন্সের মেয়ে চাই। তুই যাস, গিয়ে আমার নাম করবি, বলবি যে আমি পাঠিয়েছি। গেলাম আমি, তখন প্রসাদে বললেন যে কি সোজা চাকরি পাওয়া, কি কম্পিটিশন। এখন এই কথা বলছে, তখন তাহলে কি অবস্থা? তখন মানে আমরা কলেজে পাস করে গেছি, গ্র্যাজুয়েট হয়ে গেছি। ইয়ার কোন ছিল? ইয়ার 67। 67। তখন কেউ মেয়েরা চাকরি করতো না, পড়াশোনা করতো না। আর এত আমাদের এই পাড়ায় আমি গ্র্যাজুয়েট বিএসসি প্রথম 67 প্রথম আর কি। আর সবই মাধ্যমিক স্কুল ফাইনাল হয়তো পাস করেছি কোনো রকম, সেটাই হয়তো 10 বার পড়ে দিচ্ছে পরীক্ষা, রইলি 19 বার দিয়েছি। আচ্ছা, তারপরে তুমি ওখানে চাকরিটা কল করলো? না, তারপরে আমি পরের দিন আমাদের ফোন, আমাদের অবশ্য ফোন ছিল, বাপি অফিস থেকে ফোন পেত, ফোন ছিল, কিন্তু দৌড়ান এসে বললো যে ওর সাথে যে দেখা করতে বলেছে, আমি বললো সব সার্টিফিকেট নিয়ে যাবে। এই যে অরুণের বাবা, তারপরে রামাশিস এসেছিল। তারপরের দিন গেলাম, বললো এরকম ঠিক আছে, তুমি এরকম বলছো যখন, রেজাল্ট দেখে তুমি বেশি দিনের জন্য না, 1 মাসের জন্য হবে, কারণ একজন টিচার, কেমিস্ট্রি টিচার গেছে ডিউটি করতে, সেটা ছুটি নিয়েছে আর কি 1 মাস। আমি সায়েন্সের ক্লাসগুলো করি। আমি যখন ক্লাসে গেছি দেখছি আমারই বয়সী মেয়েরা সব উঠে দাঁড়িয়েছে। 10তে প্রথম ক্লাস দিয়েছিল 10 নম্বর ঘরে। 10 নম্বর ঘরে উঠে যখন দাঁড়িয়ে ঢুকে ওর সাথে আলাপ করিয়ে দিল মেয়েদের সঙ্গে। কারণ 10এ যে মেয়েরা পড়ে আর আমার সব প্রায় একই বয়সী, রোগা চেহারা আমার, এক মাথা চুল, আর হাতে হাত খালি, কোনো গয়নাগাটি তখন তো কলেজে পড়ে যাওয়া ছিল না। বাকি এসব পছন্দই করতো না গয়না পরা। যাই হোক, তখন আগে থেকে তখন বললাম আমি যে এরকম বেলেঘাটা দেশবন্ধু স্কুলে, এখানেও 100 টাকাই মাইনে, কিন্তু 100 টাকা দেবে হয়তো। তখনও মাইনের কথা জিজ্ঞেস করারও আমার সাহস ছিল না ওর সাথে, যে কত টাকা পাবো বা কিছু, যেহেতু বড় স্কুলের নাম শুনে তখন বাপি রাজি। ঠিক আছে। তখন আমি ওইখানে তো প্রায় 1 সপ্তাহ পড়াবার পরেই ছাত্রীরা, দিদিমণি আপনার বাড়ি গিয়ে পড়বো আমরা, আমাদের পড়ান, না আমাদের বাড়ি এসে পড়ান। তখন ওরা সকালবেলা 8টার সময় আমাদের বাড়িতে, ও বাড়িতে 3 তলার ঘরে পড়াতাম, 4-5টা মেয়ে এরকম করে। সেটা দাদু আলাও করেছিল? হ্যাঁ, 6টা মেয়ে, 10 টাকা করে, সদস্যে 60 টাকা এরকম টিউশন ফিস। তারপর স্কুলে তোমাকে 1 মাসের জন্য রেখেছিল? 10টার সময় তারপরে চলে যেত ওরা বাড়ি গিয়ে চান খাওয়া করে 11টায় স্কুল যেত। আমি এখানে আগে 8টার আগে চান করে নিতাম, ভাত খেয়ে যেতাম। তখন মা খুব আসলে অসুস্থ ছিল, মা 2বার টাইফয়েড হয়ে মা খুব অসুস্থ ছিল বলে আমাদের কাজের লোক সব সময় ছিল। একজন ঠাকুর আসতো, রান্না করতো, আর সব সময় একটা ছেলে থাকতো, বাজার দোকান সবকিছু, বাকি কিছুই করতে পারতো না। 8টার সময় অফিস বেরিয়ে যেত, 8টা নিয়ে এসে দুপুরে ভাত নিয়ে যেত। তো তারপরে 1 মাসের জন্য তো ছিল, 1 মাসের জন্য চাকরি। তখন 1 মাসে আমার খুব নাম হয়ে গেল স্কুলে, সবাই বাচ্চাদের উনি। তারপরে আমি তো একটু মজা করতে ভালোবাসি, রোগা পাতলা চেহারা, সবার খুব আইডিয়া, বিশাল খোপা ছিল তোমার, বিশাল
খোপা বেঁধে যেতাম। তো ঔষধি বললো তুমি মাকে বলবে একটা গয়নাগাটি কিছু হাতে দিতে, নাহলে দিদিমণিদের খালি হাতে ভাল লাগে না। মাকে সে বললাম, মা একটা বালা বার করে দিল, আমাদের জন্য তৈরি করছিল কথা। তারপর সেই এক মাসটা কি হলো? ওটা এক্সটেন্ড হয়ে গেল না, 1 মাসের বদলে 1 মাসে তো হয়ে গেল চাকরি শেষ হবে, ফেয়ারওয়েল হবে, খুব ঘটা করে ফেয়ারওয়েল দিল মেয়েরা। এবং ওই ওরা বড়দিকে ঘেরাও করলো, করে বললো যে আমাদের শিপ্রাদিকে চাই। শিপ্রাদিকে চাই কে বললো? বড়দি বললো আমি কি করে দেবো, কোনো পোস্ট তো খালি নেই। যার জায়গায় এসেছিল তিনি তো এসে গেছেন, এসে যাবেন গরমের ছুটির পর, গরমের ছুটি হবে সেদিন। খুব কান্নাকাটি হয়ে উল্লাস হলো, আমার চাকরি চলে গেল। তারপরে গরমের ছুটি চলছে, ছুটির পরে তো আর যেতে পারবো না, কি করা যায়, মনটা খুব খারাপ। একটা সেই বাঘের রক্ত স্বাদ পাওয়ার মতো অবস্থা। খুব ভালো লেগে গিয়েছিল, অনেক দিদিমণি, সব বয়স্ক দিদিমণিরা, তাদের কাছেও আমার খুব সবাই খুব ভালোবাসত। যাই হোক, সেরকম অবস্থায় গরমের ছুটি 24শে জুন গরমের ছুটি, স্কুল খুলে গেল। তারপর ছুটির পরে যেদিন ছুটি খুললো তারপরের দিনই আবার আমার শিশু এলো। এই হলো দিদি, একজন দিদিমণি চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, 100 টাকা মাইনেতে তারা তো পড়বে না, ও টেলিফোনে চাকরি করে গেছে। ও ফিজিক্স অনার্স ছিল, ও বিএসসি ছিল। আপনাকে সাথে ডেকেছে, আপনি একটা দরখাস্ত লিখে আর এই সার্টিফিকেট গুলো নিয়ে কালকে যাবেন স্কুল। যেতে ওর সাথে বলেন যে এই তো শিপ্রা এসে গেছে, মেয়েরা খুব চেয়েছিল তোমাকে, দেবী বলে মেয়েটা। তার জায়গায় তুমি ঢুকলে, এবার তারপর বিয়েটা কি করে হলো? পোস্টটা খালি হলো। পোস্টটা খালি হলো মানে এইসব অ্যাপ্রুভাল থাকতে হয় সরকারি, সেই সব সরকারি অ্যাপ্রুভাল ওদের নাম ছিল বোধহয়। তারপর আমার কাজ জায়গায় সব রাখলো, তারপরে চলতে থাকলো। তারপরে কোনো ব্রেক হয়নি। না, তারপর বিয়েটা কি হলো? এটা তো হলো, তারপরে বিয়েতে কি? বিয়ে অনেক পরে, 68 সালে আমার চাকরি হয়ে গেল। চাকরি হয়ে গেল মানে 100 টাকার চাকরি, আর 400 টাকা তখন টিউশনই করে। আমার নিজেরই ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাংকে, আমার তখনই স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট করে ফেলেছি। আর বাপি মা শাড়ি জামা কাপড় সব করছি কিনছি টিনছি, তখন হাতে টাকা এসে গেছে, কিনছি ভাইদের সব। না, ওই কথাটা বললে যে তোমার দিদাকে খুব অপমান করে দিয়েছিল দাদু, তারপরে কি হলো? তারপর সে তো অনেক আগের কথা, হ্যাঁ না পরের কথা। তারপরে দেবে না, দিদাকে তো বালি স্ট্রিটে পাঠিয়ে দিয়েছে। আবার মা যদি বলতে যায়, মাকে ঘর থেকে বার করে দরজায় ছিটকিনি দিয়ে মা বলে শিপ্রার নামে কোনো কথা। আমার দিদার কোনো সে নেই। না, দিদার সেও নেই, দিদার কথা শুনবেই। শিপ্রার নামে কিছু বলতে গেলে আর শুনবেন। আর মলি তো ভালো মানুষ, একটা কথাও বলে না। মলিকেও লোকে প্রপোজাল দেয়, কারণ অত সুন্দর দেখতে, ও তো বঙ্গবাসী কলেজে পড়েছে। তখন তো তোমার বাবার সাথে রিলেশনশিপ রয়েছে, মানে তুমি বিয়ে করবে? না, বিয়ে করবো 60 সাল, 68-তে চাকরি, 69 গেছে, 70-এ আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে 26 জানুয়ারি বিয়ে করবো। ডিক্লেয়ার করে দিলে? কি করে ডিক্লেয়ার করলে? মাকে বললাম তুমি বলবে না বলবে। সেটা তো বিচ্ছি লাগবে দেখতে। 3টে ভাই বোনের সামনে দিয়ে দিদি পালিয়ে গিয়ে বিয়ে করেছে, দিদি ব্যাগ থেকে চলে গেছে। তখন আমরা ঘরটা দেখছি বেলে গেছে। তোমার কি রেজিস্ট্রি করে এসেছিল? মানে তারপরে আচ্ছা, তো বিয়েটা করবে কি? মন্দিরে গিয়ে? সেসব জানি না কি করে করবো, কিন্তু আমরা বিয়ে করবো 26 জানুয়ারি। তখন এসে শ্বশুর দাদুকে, বাড়ির দাদুকে আর কি এসে বললাম, শ্বশুর মশাইকে? হ্যাঁ। তুমি শ্বশুর মশাইকে বললে, বাবাকে বললে না? না, জ্যাঠামশাইকে বললাম, জ্যাঠামশাই বলতাম যে আচ্ছা জ্যাঠামশাই এরকম, বাকি তো রাজি হচ্ছে না। মানে সিনটা ভাবো, তুমি শ্বশুর মশাইকে এসে বলছো যে তুমি বিয়ে করবে ছেলে। ওই ঘরে তো তখন খাটটা ছিল, ঠাকুমার খাটটা, ওইখানে দাদু বসে আছে খাটে, আর আমি এসে বললো জ্যাঠামশাই আমার একটা কথা ছিল, কারণ বাবা বলতে পারবো না। আচ্ছা। বাবার সে সাহস নেই বাবাকে বা মাকে বলা, আর আমার বাবাকে বলা তো দূরস্থ। ঠিক আছে, কিছু কাউকে বলতে হবে না, আমি তখন আমি জ্যাঠামশাইকে বললাম যে আপনি একটু বাপিকে গিয়ে বলুন, নাহলে আমরা কিন্তু 26 জানুয়ারি বিয়ে করবো,
আর ঘর দেখছি আমি ফুলবাগানের দিকে কাদাপাড়া, লোকে বলেছি, লোক ঘর দেখাচ্ছি, কিন্তু আমার সেটা ভালো লাগছে না। যদি ভালো হয় সেটা আমার ইচ্ছে, যে কারণ ছোট ছোট ভাই বোনের সামনে দিয়ে তারা সকালবেলা উঠে শুনবে দিন চলে গেছে, এটা একটা বিচ্ছিরি ব্যাপার। ওর ঠিক আছে তুমি যাও বাড়ি, আমি যাচ্ছি। আর তোর ঠাকুমা দৌড়তে দৌড়তে এসেছে, এসে বলছে হ্যাঁ মেয়ের বাড়ি থেকে আসে সম্বন্ধ নিয়ে, আর ছেলের বাড়ি থেকে ছেলের বাবা যাবে বলতে, না তুমি যাবে না, বলে আমি যাবো, চাও তুমি চুপ করো আমি যাবো। আমি বলবো গিয়ে অজিতকে যে তুমি তো তোমার মেয়েকে চেনো কিরকম জেদি, ও যা মনে ধরেছে ও তার থেকে বেরোবে না। যাই হোক আমি তো চলে গেলাম বাড়িতে গিয়ে, মলি আর আমি ওপরে বসে আছি। মলিকে গিয়ে বললাম বলে এসছি জ্যাঠামশাই আসবে, দেখি দাঁড়া দরজা ফরজা খুলতে। আমরা তো দুজনে ওপরে, নিচে বাকি তখন অফিস বেরোবার আগে জল খাবার খাচ্ছিলাম, হবে কিছু কি বার ছিল আমার মনে নেই, 26শে জানুয়ারি 1 সপ্তাহ কি 10 দিন আগে আর। তখন বললো যে দেখি ঠুকছে, বলছে ও গদাই ডাক নাম ছিল বাকি, গদাই একটা বাবা, হ্যাঁ না আমার বাবা, হ্যাঁ মানে আমার ঠাকুরদার না আমার বাবা বাপির ডাক নাম, গদাই ডাক নাম ছিল, পাড়ার লোকেরা গদাইদা বলেই ডাক। বললো ওরা তো পুরো পিটোপিটি লোক, বন্ধু, হ্যাঁ পিটোপিটি লোক, বন্ধুত্ব। গদাই তুই তো গাড়ি করতে পারো, গদাই এতে কি করা যাবে, এ তো জেদ করে বসে আছে, এ তো করবেই, তুমি তো তোমার মেয়েকে চেনো, আমারও একটা মাত্র ছেলে, চলে টলে যায় যদি সেও কি আমার ভাল লাগবে। বাপি বললো তখন আমরা তো রেলিং এর মধ্যে কান দিয়ে বসে আছি, কি বলে তাড়িয়ে দেবে না কি করবে। তখন বলছি যে বসো 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 তুমি আগে, এখন যেখানে সোফা আছে এখানেই সোফা আছে, সেটাই বসতে বললো। আমি যাকে আমি আর মরি তো ওখানে নাচছি, যে যাই হোক যখন তাড়িয়ে দেয়নি একটা কিছু পয়সা হবে, তখন ওরা তো ছাপবে, বলো কি বলবে, বলে ও তো এইরকম, ওরা তো ডিক্লেয়ার করে দিয়েছে তারিখ 26শে জানুয়ারি, আর তুমি রাজি হয়ে যাও, না হলে পাড়ার মধ্যে খুব বিচ্ছিরি ব্যাপার, আর আমারও ভাল লাগছে না একটু। ঠিক আছে আমি তো কিছু বলতে পারবো না, আমার জামাইও যা বলবে, হ্যাঁ যদি বলে, তো আমার তো গার্জেন আছে, ভর্তি আমার দিদি আমার জামাইও, ঠিক আছে ওর মা যাবে কালকে গিয়ে কি মানে ছোট দিবেন বাবা, বড় বড় পিসমশাই, আচ্ছা 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 পিসমশাই। তখন বললো তারপরে এলো, তারপরে তো বড় পিসমশাই তো কালকে এলো, এসে পাঁচি পুঁথি দেখা হলো, ভোর রাত্রিরে দিয়ে 26শে জানুয়ারি, তাহলে আমাকে ডেকে বললো তখন তো ওটা নকশাল আমল ছিল, 70 সালে নকশাল আমল, তাহলে সে তোমার বিয়েতে বোম পড়েছিল, হ্যাঁ তখন নকশাল তো, তখন আমার 2 বছর চাকরি করা হয়ে গেছে, মানে আমার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে বেশ, আর সে ভোর রাত্রে তো এই ছিল 9,000 টাকা তখন ব্যাংক ব্যালেন্স, আমি তখন গাইলে কত আমিই করে নিয়েছি, হ্যাঁ কিছুই কিনতে হয়নি। আর দিদা তো একটু অসুস্থ থাকতেও না, তাতেও ঠাকুমার খুব আপত্তি, রাগ। তারপর বাবা বলেছে ঠাকুমাকে যে কিছু গয়নাগাটি দাও, কিরম বিচ্ছিরি লাগবে, পাড়ায় সবাই জানে আমরা জমিদার, কিছু দেওয়াটা হবে না, আংটি দিয়ে আশীর্বাদ করেছে। তোমার এখানে যখন বিয়ে করে আসলে তুমি কি কি সমস্যার সম্মুখীন হলে? তো ওই বাড়িতে তো তোমার দিয়ে একটা পিছিয়ে সন্ধ্যাবেলা একটা দড়ির হাটটা করতে দিয়ে এসেছিলাম আগে, যে না ওই বাড়িতে তো তোমার একটা ছিল, একটা সিস্টেম ছিল, কাজের লোক ছিল, রান্না বান্না হতো, এই বাড়িতে তো কোনো লোক নেই। এবার যখন এই বাড়িতে এলে কি স্ট্রাগল ফেস করতে হলো? খালি বাসন মাজা ঘর মোছার লোক, তখন তো আমাদের শুধু ওপরটুকুনি, নিচটা ভাড়া, শুধু ওপরটুকুনি, নিচে বাথরুম, হাঁটা পায়খানা, খুব মানে। তুমি এ বাড়িতে এলে তোমাকে সংসার করতে হবে, চাকরি করতে পারবে না, এরকম কিছু বলেনি দাদু? এটা ওরা জানতো যে একটা পয়সার ইনকাম যে ধীরে ধীরে অবস্থাটা অতটা ভালো ছিল না, তখন খারাপ যাচ্ছে বাবার অবস্থা। বাবা আর কি এ বাড়িতে আমি শ্বশুরমশাইকে বাবা বলতাম, আমার বাবাকে বাপি বলতাম। বাবা তখন মানে কোন রকমের এইসব বাড়ি ভাড়া
জমিদারির সব খাজনা টাজনা সব জলের দামে। বাবা তখন চাকরিতে লেগে গেছে। কিন্তু তাও তখনকার দিনে বাড়ির বউ চাকরি করবে, এটা তো বিশাল বড় ব্যাপার। না না, বাবা চাকরিতে লেগে, বাবা হ্যাঁ বাবা তো চাকরি 18 করতো, বছর বয়স থেকে চাকরি করেছে মারওয়াড়ি কোম্পানিতে। তারপরে ইভিনিং এ পড়তো, বিকম করতো, ইভিনিং এ পড়তো বঙ্গবাসী কলেজে, নাইট কলেজ। কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেছে। না কিন্তু তখনকার আমি গ্র্যাজুয়েটের আগে তো গ্র্যাজুয়েট। না তখনকার দিনে একটা বাড়ির বউ চাকরি করবে, এটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার মানে আমি তো চাকরি অলরেডি করি, আমার তো তখন পার্মানেন্ট হয়নি, কিন্তু আমার চাকরি হয়ে গেছে, আমার মানে 2 বছর চাকরি হয়ে গেছে। তার ফলে আমার তো তখন বিশাল প্রতিপত্তি বেড়ে গেল। মানে সবাই ডাকছে টিচার, বাড়িতে এসে পড়ানো, ওরা বাড়ি এসে পড়বে। তোমাকে এরকম কিছু নিয়ম কারণ ছিল না যে এই রান্না করতে হবে? তখন তো উনুনে রান্না হতো। তখন তো সাংঘাতিক অবস্থা। উনুনে রান্না না, ওইখানে একটা মাটি ইট দিয়ে গাঁথা, মাটি দিয়ে জানলার সামনেটা যেখানটা এখন বেসিন বসানো, ওইখানে মাটিতে ছিল উনুন। ওইখানে আগুন দিলে আগুনের ধোঁয়াগুলো কার্তিকদের বাড়ি চলে যেত, হু করে জানলা দিয়ে বেরিয়ে। আর হ্যাঁ নিয়ম ছিল, সকালবেলা প্রথম হচ্ছে কাজ, বাসি কাপড়ে কিছু ছোঁয়া যাবে না, ঘুম থেকে উঠেই বাথরুমে যেতে হবে। না এই যে ডিফারেন্সটা ওই বাড়িতে, দাদুর বাড়িতে মানে মামার বাড়িতে তো ওই ব্যাপারটা ছিল না। মামার বাড়িতে তো সেটা ভেবেছিল যে এই ডিফারেন্সটা আমার পক্ষে অসুবিধা হবে হয়তো, কিন্তু এদের মানসিকতাটা একটু অন্যরকম ছিল, যে ওরা চাকরি করতে, কারণ অভাবটা একটা প্রধান কারণ। আর তখন দিদি বোধহয় সেলাই স্কুলে সেলাইতে চাকরি করবে বলে এরকম ভাবছে। আর মাও মানে টাকা পয়সা জোগাড়ের তখন খুব অসুবিধা ছিল, কেউ যদি চাকরি করে সাহায্যটা হচ্ছে কিছু আমাদের হয়, কিংবা ওরটাও চালিয়ে নিলে সেগুলো কোনো আপত্তি, আমাদের ওপর কোনো দায় হবে না, চাপ পড়ে না। কিন্তু এরকম মানসিকতা ছিল না যে মেয়ে চাকরি করতে পারবে না, একদম খোলামেলা ছিল, খোলামেলা ছিল। বাড়িতে তখন এসে যে ছেলেমেয়েরা পড়তো টড়তো। কিন্তু এ বাড়িতে তো কিন্তু কেউই উচ্চ শিক্ষিত ছিল না, উচ্চ শিক্ষিত বা উচ্চ শিক্ষিত তো নয়, করতো না। উচ্চ শিক্ষিত মানে বাবা কম। ঠাকুমা তো অনেক বড় পরিবার থেকে এসেছিল, অনেক বড় পরিবার থেকে এসেছিল বলে মনটা অনেকটা বড় ছিল, কিন্তু দুই পিসি দুদিকে থাকায় পিলারের মতো, তারা এই খুটখুট একটা চাপ। হ্যাঁ, ও বেশি রাস্তায় থাকে। অদ্ভুত না? ওই বাড়িতে দাদু ইঞ্জিনিয়ার ছিল, চাকরি করতে দেয়নি। আর এই বাড়িতে দাদু খুবই অল্প শিক্ষিত থাকতেও সেরকম ভাবে মানসিক ভাবে উদার ছিল। বাবা আপত্তি করেনি, না করেনি বলবো না, এই বাড়িতে মার কথাই বেশি চলতো, বাবার কথা বেশি চলতো না। কিন্তু মাও আপত্তি করেনি। যখন আমি 70 যখন নভেম্বরে, আমি জানুয়ারিতে বিয়ে হলো তো, নভেম্বরে আমি যখন এমএসসি তে যাদবপুরে ভর্তি হয়ে এলাম, তখন কিন্তু মাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। তখন ছোট ননদের খুব আপত্তি যে রাত্রি 10টায় ফিরবে বাড়িতে, সকাল 10টায় বেরিয়ে রাত্রি 10টায় ফিরবে, ভর্তি হয়ে। আমি তো ভর্তি টর্তি হয়ে এসে বলেছি, আমি তার আগে বলিনি, কারণ কে না করে দিলে আর আমার এই এত বড় সুযোগটা চলে যাবে। সেই তার আগে আমি স্কুলে বলি সমস্ত এই করে এমএসসিতে ভর্তি হয়ে গেল। বাপির খুব আপত্তি ছিল, এত কি পারবে, এত। দাদু এসে বলে যেত না? দাদু এসে, আমার বাপি এসে বলে যেত শ্বশুরমশাইকে যে তুই একটু ওকে শাসন কর, এত পড়ানো, এত চাপ নেই, আর কি সংসারটা কখন দেখবে। সাথে সাথে কেউ হয়নি। কি বলতো তখন? তখন বলতো তুমি পারোনি শাসন করতে, আমি কি পারবো, আমার কথা কি শুনবে, ওর অনেক জেদ, হোক না, ভালোই তো এমএসসি যদি হয়ে যায়। তখন সব বন্ধুরা এসে পড়তো এখানে, সেগুলো বাবা অ্যালাউ করতেন, যে আমার যে বয়ফ্রেন্ড, সব বয়স্ক বয়ফ্রেন্ড আসতো, সাধারণবাবু তো রেগুলার আসতেন। বাবাও তো কিছু বলতো, তোমার সন্দেহ করেনি? না, কোনোদিন কোনো সন্দেহ বাবা এই গুণগুলো বাবার এগুলো ছিল, বাবার বা দাদুর দুজনেরই ছিল। সন্দেহ করা ওর পক্ষে কোনো অন্যায় কাজ করাটা সম্ভব না, এটা একটা ওদের ধারণা হয়েছিল। মনটা খুব বড় ছিল, মনটাকে ওরা অনেক উঁচুতে রেখেছিল।
বাপি ওইসব সন্দেহ করতো না, কিন্তু এই মেলামেশা করাগুলো পছন্দ করতো। এত মেয়েদের এত কিসের কথা, তাদের মাকেও মার কোনো গুণগুলোকেই প্রস্ফুটিত হতে দেয়নি। দিদা তো খুব ভালো মাসিদেরও তাই, সেতার বাজাতো মা। মা সেতার শিখে, আমার পাশের বাড়ি সেতারে ছিল, সে সেতার শিখতে দিলাম আমাদের। সেতার এখানে জ্যাঠামশাই পাশের বাড়ি, উনি বিনা পয়সা সেতার শেখাতেন। আমি মার সেতারটা আলি স্ট্রিট থেকে নিয়ে এসে শিখবো বলে, রে বাবা ভেঙেই দিল সেতারটা। না, ওসব হবে না, পড়াশোনা যা করবে পড়াশোনা করো। ওরে বাড়ির কাজ তো করতে হতো না বেশিটা, কারণ তখন কাজের লোক ছিল, মদন ছিল, ঠাকুর আসতো রান্না করে দিয়ে যেত। তখন ও বাড়িতেও উনুন, ও বাড়িতেও সেই বালতিতে উনুন। সেটা তখনকার দিনের তো ছিল। তোমার আর বাবার টোটাল প্রায় 52 ইয়ার্স এর না, দাম্পত্য ছিল। 61 সাল হলে আর 24 সাল, 52 ইয়ার্স, 52 ইয়ার্স হওয়া উচিত। 41 এই 61 তো এর মধ্যে কোনো সময় তোমার মনে হয়নি যে না আর ভালো লাগছে না, বা বাবার কিছু নেগেটিভ তোমার মনে হয়নি? বাবার অনেক নেগেটিভ ছিল। বাবা কোনো কথাতে এত যে অশান্তি হলে বাবা কখনো কোনো প্রোটেস্ট করে না, মার হয়েও না, আমার হয়েও না, বোনেদের হয়েও না। তো বাবার তো গুলি লেগেছিল, বাবার অনেক রকম সমস্যা ছিল, তোমার কোনোদিন মনে হয়নি যে না দূর আর ভালো লাগছে না, মুভ অন, ছেড়ে চলে যাই, আবার আমি তো আরো ভালো বেটার অপরচুনিটি? এখন যেরকম লোকে ভাবে একটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে একটা বিয়ে করে। তখন যুগ ছিল না মানে বিয়ে হয়েছে যখন একে নিয়ে সারা জীবন থাকতে হবে, দুপক্ষেরই তাই মতামত ছিল। তারপরে তো বাবা তোমার খুব ভালোবাসতো, আমি দেখেছিলাম তোমার যখন গলবারেশন অপারেশন হলো তখন বাবা উডল্যান্ডসে তুমি ভর্তি, বাবার নিচে বসে আছে ঠায়। আমি বলছি তুমি বাড়ি চলে যাও না, কিছু তো বলছে না, শুধু মাকে বলিস যে আমি আছি নিচে। বাবা যখন গুলি লাগলো সেটা তো অনেক পরে, 84, 83, 82 আগে, 81 শেষে মার্চ মাসে আমরা ট্যাক্সের বিল দিতে গিয়ে ওইখানে পুলিশ আর ছাত্রদের আন্দোলন হচ্ছে, বিরাট পুলিশ ফায়ার করেছে, আমরা ওপর থেকে দেখতে গেছি। আমার এসব তাকির ছিল, আমার পেছনে বাবাও গেছে। বাবা ফিরে আসছে যখন, তখন পিঠে এসে ধমাস করে পড়েছে। সেটা তো বিশাল একটা স্ট্রাগল, তখন তো দুটো বাচ্চা নিয়ে একটা পুরো তোমার ওপর। 82 সাল 7 দিন কি হয়ে গেছে। তো আমি এমএসসি পাস করে গেছি, আমার তখন হেভি টিউশন। তখন আবার সাজান মামা একটা টিউশন দিল, শিরিন, মুসলিম 3 ভাই বোনকে পড়াতাম, শিরিন। তা তোমাদের যে এতদিনের সম্পর্ক, তোমার কি মনে হয় কি তোমাদেরকে এতদিন কানেক্ট করে রেখেছে? আমি আমার স্বার্থ নিয়ে তা চলেছি, যে আমার লেখাপড়াও হলো, তারপর বিএড করলাম। তো সে তো স্বার্থ তো সব সম্পর্কেই থাকে, কিছু সবকিছুই তো দেয়া নেওয়া, তখন আস্তে 71 আমার মা মারা গেল, 71 শাশুড়ি মারা গেল, বিরাট ক্রাইসিস তখন সংসারে। কারণ দিদি তখন কৃষিও তখন একটা সেলাই স্কুলে চাকরি করে, পিথিকাকেও আমি পড়িয়ে টড়িয়ে। ছোট পিসিকে তো বিয়ে তুমিই দিয়েছো? বিয়ে তো পরে, সাথে আবার পরে 76 বিয়ে হয়েছে, 76 বিয়ে হয়েছে বড় মামা, 77 বিয়ে হয়েছে পিথিকা। সেই যে আমার ফুলফিল হচ্ছে, আমার টিউশন বাড়ছে, টাকা পয়সা হাতে আসছে, এই নিয়ে আমি বাড়ি ঘর তো সারানো, তখন নিচে ভাড়াটে রয়েছে, উপরে বাথরুমটা ঠিক করা, এরা বড় হচ্ছে, এরা এরকম বাথরুমে যেতে পারবে না, নিচে খাটা পায়খানা, জল উপরে তোলা, টিউবওয়েল। তোমাকে দাদু বলতো না, মানে বাবা যে আমার দুটো ছেলে, মানে আমার ছেলের বউ নয়, ছেলে। বিয়ের সময় বলেছিল বরযাত্রীর সামনে যে আমার দুটো ছেলে, তো একটা ছেলে আর বৌমা একটা ছেলে। কারণ সমস্ত সম্মান করতো তোমার। হ্যাঁ, খুব ভালোবাসতো, সম্মান করতো। তখন যে সংসারটা ধরা হলো, তখন সংসারটাতে আমি প্রথমে একটা বাচ্চা মেয়ে কাজের লোক একটা সারাদিন থাকবে, কারণ সারাদিন তো বাবা একা থাকবে। তোমার কথায় যে এই যে সংসার চলছে বা তুমি সবকিছু করছো, তাতে এদের কোনো আপত্তি ছিল না? এদের আপত্তি নেই, এরা তো পরমুখাপেক্ষী হয়ে গেল। কারণ এটা খানিকটা
দিদি খানিকটা সকালের দিকে কাজ করে দিয়ে চলে যেত, একটা অভাব ছিল, অসুবিধে ছিল। মা মারা গিয়ে আরো ডিপেন্ডেন্ট হয়ে গেল। তখন বিথিকা একা থাকতো, বিথিকাকেও টিউশন করে দিয়েছিলাম, মাস্টারমশাই ছেলে মেয়েদের সব পড়াতো। তারপরে ওই সবাই বেরিয়ে যেত, বাবা একা থাকবে। দাদুই তো দেখাশোনা করতো দিদিভাই ছোটদি ভাই না, তখন তো আয়া রাখা হলো। ও বাড়ি থেকে আয়া একেবারে ব্যবস্থা করে ঢুকেছিলাম, কারণ আয়া রাখবে না, এটা অন্য লোকের হাতে করবে না। তখন কালাবুড়ি বলতাম, রাধা বলে এক ভদ্র মহিলা, উইডো আর কি। তখন ওই আয়া সিস্টেমটা এত চালু হয়নি। তা আমার স্কুল যেতে গেলে তো একটা বাচ্চাকে লাগবে, একদম বাচ্চা সাথী, একদম বাচ্চা, 3 মাস করে তখন মেটার্নিটি লিভ ছিল। 3 মাসের কতটুকু আমার তো 3 মাস তো দেখতে দেখতে চলে গেল, সিজার হয়েছে। ও বাড়িতেই ছিলাম, মানে সিজার হওয়াতে খুব কান্নাকাটি ও বাড়িতে পড়ে গিয়েছে। স্বাভাবিক, তখন তো নরমাল হয় না। নরমাল আমার পিসামণির 8টা বাচ্চা, সব নরমাল বাচ্চা। না, তখন বললো বাসুদেবকে, পিসামণি, যে বাসুদেব তুমি আমাদের সবচেয়ে কর্মঠ মেয়েটাকে অকেজো করেছো। তাই পিসামণি এসেছিল প্রায় মাসখানেক বাড়িতে, কি করে বাচ্চাটা মানুষ করা, কি দেখানো। বাবা তোমার খুব কথা মেনে চলতো, তুমি বললে বাবা খুব একটা জানতো না, শুনে কোনো উপায় না। তখন খুব রাগ ছিল, খুব রাগ ছিল, কথা না বললে রাগ, কথা বন্ধই, কথাই বন্ধ। 3 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি যতক্ষণ না যেচে কথা। তুমি রাগ করে মামার বাড়ি চলে যেতে না, বাবার বাড়ি চলে যেতে না? আমার সময় কোথায়, আমাদের সকাল 8টা থেকে তো আমিও লড়াই করছি, রাগ করার সময় নেই, রাগ করার সময়। আর আমি যখন বাবা তোমার খাতা লিখে দিত, অনেক খাতা লিখে দিত, এই করে দিত, বসে থাকতো আমার সঙ্গে। তো বাবার ক্যারেক্টারটা তো একদম শান্ত শিষ্ট, খুবই ধীর স্থির মানুষ, আর তুমি ঠিক অপোজিট। মানে বাবা যতটা এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, তুমি ততটা এক্সট্রোভার্ট। কিন্তু বাবা কিন্তু সেগুলো মেনে নিয়েছিল। বাবা সেই বন্ধুরা যে আসতো আমাদের কলেজে, যে পিকনিক করে বাবা যেত, ইউনিভার্সিটিতে যখন পিকনিক হয়েছে ডায়মন্ড হারবারে, যখন যেখানে বলেছি যেতে হবে, তাদের সঙ্গে মেশা, বাবা কি চুপ করে বসে থাকতো না? বাবা হই হুল্লাড় করা, আনন্দ করা। না, এমনি আমাদের কোনো ওকেশনেও, মামার বাড়ির কোনো ওকেশনেও তোমার বাবা মেলামেশা করতো, কিন্তু বাবা খুব একটা টকেটিভ না, চুপ করে বসে আছে, নোটিস করছে। দরকারি কথাগুলো জিজ্ঞেস করে নিত। মা যেমন বলতো, কেউ নেমন্তন্ন করতে এলে মা জিজ্ঞেস করতো যে মেয়ের সঙ্গে বিয়ে হবে তার কতদূর লেখাপড়া, বা ছেলেটার সঙ্গে বিয়ে হলে ছেলের কি চাকরি করে। আর আমরা খুব হাসতাম, মা তুমি খুব ইম্পর্টেন্ট কথাগুলো জিজ্ঞেস করো, আমাদের তো মাথায় আসে না। তো আমার দাদু, মানে তোমার বাবা যেরকম আচরণ করতেন, এখনকার দিনে হলে বলবে খুব বাজে বর, খুব অত্যাচার করে। এখনকার দিনে মেয়ে হলে তো প্রথমেই বাপের বাড়ি চলে যাবে, ডিভোর্স ফাইল করে দেবে, বা অত্যাচারই বলবে। তা তোমার কি মনে হয় এটা কেন এরকম আচরণ করতো? রাগ করে চেয়ার ভেঙে দিত, হ্যাঁ, তোমাকে ছুঁড়ে ফেলে দিত চুলের মুঠি ধরে। সেটা আমি তো দুটো প্রবলেম। একটা হচ্ছে মা অসুস্থ, মা ঠিক আমাদের পেরে ওঠে না। আমরা 4টে বাচ্চা, তো 4টে বাচ্চা পর আর কি। আমাদের মলিতে 2 বছরের ছোট বড়, তারপরে বোধ হয় 6 বছরের 7 বছরের ছোট বড় সুব্রত, তারপর 8 বছরের 6 বছর আর 7 বছর 8 বছরের ছোট সন্তান। 4টেই মানে পিঠোপিঠি। সেখানে আমি তখন খুব মানে শক্তিশালী আর কি। আমি এই সমিতিঞ্জয়কে ট্যাঁকে করে নিয়ে সব ঘুরে ঘুরে বেড়ানো, সব শেখানো, খেলতে গেলে সবসময় দিদির পেছন পেছন যাচ্ছে, স্কুলে যেতে আমার সঙ্গে, মানে সবসময় আমার সঙ্গে। আমাকে অনেকটা মানুষ করতে হয়েছিল। আমার সেসব মনে হয়নি, কারণ আমি অত্যাধিক দুরন্তর মধ্যে ছিলাম, তো নিজের বাচ্চার মতো না, তো বাচ্চার মতোই হয়ে গেছে। 8-9 বছরের ছোট বড়, তার মানে আমি 8 বছর বয়সে ও হয়েছে। ও তার মানে কতটুকুনি সেই খেলা, পুতুল খেলার মতো একটা বাচ্চা পাওয়া, লেখাপড়া উচ্ছন্নে চলে গেল। এই হচ্ছে কেন স্কুলে চলে যেত না, তখন ওর 4 বছর বয়স, আমার সঙ্গে স্কুলে যেত। যাই হোক, এইসব ব্যাপার। তখন তো ব্যাগও ছিল না, সুটকেসও ছিল, বই খাতা সব বই হাতে। দিদার অসুস্থ হয়ে, দিদার ওই 2বার টাইফয়েড হয়ে, এবং টাইফয়েডে খুব ব্লিডিং হয়েছিল, মানে তার জন্য রক্তাল্পতা, তারপরে ব্রেনে একটা অসুবিধা হয়ে গিয়েছিল,
টেনশন সহ্য করতে পারতাম, ঘুম নেই, রাতের পর রাত ইনসমনিয়া। তখন তো এইসব ওষুধ ছিল না। ছিল, বাপি অবশ্য হোমিওপ্যাথি করতো, প্রচুর হোমিওপ্যাথি করতো, ডাক্তার দেখানো, সেখানে নিয়ে যাওয়া। দাদু একা ম্যানেজ করতে পারতো, একদম ভালো হয়ে গেল। কিন্তু মা অল্প বয়সটা আমার খুব কষ্ট গেছে। তারপরে টিউমার হলো, তারপরে সময় যায় পরে যদি আর না বাচ্চা হয়, তার জন্য হিস্টেক্টমি এটা হওয়া। আর তখন দেখলো যে একটা ফুলকপির মতো একটা সিস্ট পেটে হয়েছে। সেই জন্য তখন বড়ই ডাক্তার মিসেস পোনার মার অপারেশন করেছিল। হরমোনের প্রবলেম হয়ে যায়, খুব কম বয়সে প্রবলেম হয়ে গিয়ে মার খুব অসুস্থ হয়ে যায় মা। তার ফলে বাপি এত সিস্টেমেটিক, ভীষণ সিস্টেমেটিক। তোর বাবা যেটা ছিল আমি একদমই না। যাই হোক, সেই সিস্টেমেটিক বাপি এসে দেখতে হয়তো এরকম, এসে দেখলে হয়তো দরজাটা হাট করে খোলা, চারটে ছেলে মেয়ে বাইরে রাস্তায়, আলো জ্বলে গেলে আমাদের আইন ছিল যে আলো জ্বলে গেলে ম্যানেজ করতে পারতো না, ওই জন্য টেম্পারটা লুজ করে ফেলতো। ম্যানেজ করতে পারতো মানে কেউ শোনেই না, কিন্তু মার খুব শক্তি ছিল, মা ধরলে ছাড়ানো যেত না। আর মা মিথ্যে কথা বলবে না, সব সত্যি কথা। কে কি করেছে, সন্ধ্যের পরে সবাই বাড়ি ঢুকে গেছে কিন্তু শিবটা ঢুকে না। তখন এন্টার ধোলাই মারটা খেলাম। তোমার কিছু গায়ে লাগতো না? তোমার মারতো? মারতো, আমি মারতো। আজকে মার খেয়েছি আর কালকে আর করবো না, রোজ তুই বলিস আর করবো। দাদু লাস্টে বলেছিল না যে আমার সব থেকে শক্তিশালী মেয়েটাকে আমি পড়াই দিই? না, তখন গণেশ কাকাকে বলেছিল যে আমার ওকেই একটু ভালো করে পড়ালে এগুলো আর এত গন্ডগোল হতো না, এগুলো পথ হয়ে যেত। তা মাসির চলে যাওয়াটা দাদুকে খুব ভেঙে দিয়েছে। মলির তারপরে পরের বছরই মলির বিয়ে হলো ৭১। আমার ৭০-এ হলো ২৬শে জানুয়ারি, আর মলির হলো ৭১ সালের ১৬ই আগস্ট। মলির তখন দেখা সাক্ষাৎ চলছে। মলিকেও এমএসসি করতে দিল না, ওই বিএসসি করেও বায়োসায়েন্সে, ওই বটানি, জুলজি আর অ্যানথ্রোপোলজি ছিল। আর খুব সুন্দর মিষ্টি চেহারা, মিষ্টি স্বভাবও, একদম ঠান্ডা। আমার উল্টো, কেন রে এত চুপ করে থাকিস কেন? বলে এখানে বসে থাকো। ওমা, এখানে বসে থাকবো, ২ ঘন্টা বাদে বাপি আসবে। আমরা তো ২ ঘন্টা আমার নষ্ট। ২ ঘন্টা একটু খেলে নিলাম, ২ ঘন্টা একটু বেরিয়ে নিলাম, রাস্তায় ঘুরে এলাম একটু। তখন তো মাটির রাস্তা ছিল এটা, গলিটা। আর মা আসতেই বাপি জিজ্ঞেস করলো কি করেছে। মলি ওখানে বসেই আছে, আর শিবটা এই এসে বসলো। তখন বাপি গাড়ি কিনে ফেলেছে, গাড়ির আওয়াজ শুনতে পেতাম, হর্ন চিনি, ড্রাইভার ছিল। বাপির একটু উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে ছেলে মেয়েদেরকে, সেই জন্য ছেলেদের ইঞ্জিনিয়ারিং পড়াবো, কিন্তু মেয়েকে পড়াবো, মেয়েদেরকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। মেলাটা চোখে, মেলাটাতে চোখে না। যাই হোক, সেই তখন বিয়ে করলাম। মাসি ছাড়া তো সবারই প্রেম করেই। হ্যাঁ, তখন বাবার বিয়ের পরে থেকে বিয়েটা হলো, তাই বিয়েতে তখন দেবে হায়ার সেকেন্ডারি নাকি, সুব্রত বোধহয় হায়ার সেকেন্ডারি দেবে। সেই বছরই বোধহয় এতে পাশ করে বিয়ে কলেজে ঢুকলো। সমিতি তখন 9 না 10-এ পড়ে। নকশাল ক্রিয়া, চারদিকে একেবারে দেখতে দেখতে 50 বছর কাটিয়ে ফেললে নাকি? মানে কিভাবে কাটালে সেটাও তুমি বলতে পারবে না। তোমাদের 25 বছর একটা হয়েছিল, অ্যারেঞ্জ করে দিয়েছিল মিশো, অ্যানিভার্সারি হয়েছিল। 50 বছরেও হলো, কিন্তু 53-54টা হলো। তো যদি তোমায় বলি আমি যে একটা রিলেশনশিপ টেকানোর জন্য কি কি দরকার, তাহলে তুমি কি বলবে? যে 50 বছর যে এই যে তুমি কমপ্লিট করলে, তার মানে কি কি ছিল তোমাদের রিলেশনশিপের মধ্যে, যাতে এটা তোমরা করতে পারো? আন্ডারস্ট্যান্ডিং, আমাদের দুজনকে ভালোবাসা, রাগারাগি হলেও
কথা বলতো না বয়ে গেছে, আমার ওসব নিয়ে পাত্তাই আমি দিইনি। কারণ আমার তো সকাল হলেই তো কাজে লেগে যেত। বাকিরা কেউ ফোড়ন কাটতো না? জেনারেলি কি হয়, যত না বর বউ ঝামেলা করে তার থেকে বেশি আশেপাশের লোকেরা বেশি পিন দেয়। হ্যাঁ, পিন দেয়। তো তখন তো মা যখন ছিল, মা আর দুই ননদ মিলে নিচে ভাড়াটে এই সমস্ত নিয়ে সব মিটিং বসতো। তখন তো একদম নতুন, তাদের ম্যানেজ করতে তখন তো একদম নতুন। ওরা খেতে পেতাম কেন বাচ্চা হচ্ছে না, কেন এত কাজ করছি, কেন এত দেরি করে ফিরছে। মা তো মারা গেল 71 সালে। মা সব যে বন্ধুরা বয়স্করা আসতো বাবার কাছে, বাবাকে এসে বলতো 5 বছর হয়ে গেল এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে, বুলার একটা আবার বিয়ে গেল। তাহলে কি বলো, তখন তো আমি টার্গেট আমার ফার্স্ট ক্লাস পেতে হবে, এমএসসি করতে হবে, বিএড করতে হবে। আমি যখন চাকরি, টিউশন, তারপর সাথী হয়ে গেল যখন, হাতি হলো তো 75-এ, 70-এ বিয়ে, 75-এ পাক্কা 5 বছর বাদ। 5 বছর আমি এগুলো পড়ে নিয়েছি, এমএসসি বিএড করে নিয়ে আমার কেরিয়ার তৈরি করে তারপরে বিটিটা আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে করলাম, একটা ডাইরেক্ট ইউনিভার্সিটিতে করেছি। আমার ফার্স্ট ক্লাস। তখন স্যারেদের আমরা জিজ্ঞেস করলাম, সব ক্লাস মিলেই জিজ্ঞেস করলাম। ক্যালকাটা ইউনিভার্সিটির 2টো ঘর ছিল। তো এখন যেটা পিএসসি বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং এ টালিগঞ্জে, ওইখানে যেতাম। সাথে তখন পেটি 75। 75-এ সাথী কনসেপ্ট করে 7 নভেম্বরে হয়েছে। তুমি তো একটা দাদুর পছন্দ করা কোনো ভালো একটা আইপিএস অফিসার, আইএএস, আইআইটি পাস আউট, বা ধরো কোনো ভাইস এয়ার মার্শালকে বিয়ে করতে পারতে। হ্যাঁ, তো বিয়ে নিয়ে অত আমার চিন্তাই ছিল না। আমি জিজ্ঞেস করছি, মানে বাবাকে বিয়ে করলে তুমি একটা অনেক তোমার ফ্যামিলি থেকে আরো নিচু ফ্যামিলিতে তুমি একটা বিয়ে করলে, যেখানে দাদুর এগেইনস্টে গিয়ে, যেখানে দাদু তোমার চাইলেই তোমার একটা বিশাল জায়গায় বিয়ে করে দিত। এরকম তো প্রেম অনেকেই অনেক করে, কিন্তু তোমার মেন যখন বিয়ে করে তোমার কি লুক আউট ছিল, যে তুমি তো বুঝতেই পেরেছো তোমার কষ্ট করতে হবে, তোমার জীবনে স্ট্রাগল করতে হবে। আমার এটাকে কষ্ট মনে হয়, তাই না? মনে হয়নি তো, যে আমার কেরিয়ার, আমার টাকা, আমার অস্তিত্ব, আইডেন্টিটি তৈরি করা, যার হোক, যে কোনো মেয়েরই হোক, যার যার, আমার মেয়েদের প্রত্যেককে চাকরি, বাবাও তাই চেয়েছে। বাবাও চেয়েছে যে সাথী পাশ করুক ভালো করে, করেই চাকরি। সাথে রিঙ্কিও তাই চাকরি। দীপিকাকেও আমি স্কুলে ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ, দিদিকে বরঞ্চ সাথে এসে বললো যে পিসি তুমি আর বেরিও না, বাড়িতে একজন থাকলে ভালো হয়। তখন সবে 1-2 বছর বয়স। আর ইংলিশ মিডিয়ামে বাবা সবসময় এটা চাইতো যে চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, তাদের যেন নিজস্ব বিয়েটা ইম্পর্টেন্ট না, আগে হচ্ছে চাকরি করে নিজের পায়ে দাঁড়াও। তাই ছিল। কারণ বাবা অনেক আর্থিক, বাবার সাথে যেটুকু কথা বলে আমি বুঝেছি যে বাবা খুব আর্থিক অনটনের মধ্যে দিয়ে গেছে, তো খুব লাইফে কষ্ট করেছে। তারপরে বাবার কাছে 2 টাকা করে দিত। বাবার কাছে নিজের পায়ে দাঁড়ানোটা বেশি ইম্পর্টেন্ট। 2 টাকাটা বাবার সারাদিনে খরচা, টিফিন নিয়ে যেত, রুটি তরকারি নিয়ে যেত, আর 2 টাকাটা হলো গাড়ি ভাড়া, এটা ওটা। ছোলা খেলে ওই 2 টাকার মধ্যেই খেতে হবে, ছোলা ভাজা খেলে। আর তখন তো সস্তা ঘন্টা, এখন টাকার মূল্যটা, টাকার দাম বেড়ে গেছে হয়তো, কিন্তু ইনকামটাও বেড়েছে না। তখন তো ইনকামও তোমাদের কত মাইনে ছিল? 100 টাকা মাইনে ছিল। এখন টিচারদের অনেক কম। যখন আমি তখন চালের দাম কত ছিল? 100 টাকা যখন মাইনে ছিল। টিউশনটা ধরলাম, সাজান মামা বললো যে আমার ভাগ্নির 3টে ছেলে মেয়ে আছে, ওরা খুঁজছে টিচার। আমি তখন যাদবপুর থেকে আসছি, 8B-তে উপরে দোতলায় বসে আছি। সাজান মামা বললো, সাজান মামা বললো যে একটা টিউশন করবে সেটা। যে কোথায়? না, আমার ভাগ্নি উলিবেড়িয়া, ওদের দেশ, এখানে থাকে রিপন স্ট্রিটে গিয়ে তোমায় পড়াতে হবে বিকেল বেলা। ওরা প্র্যাটে, সেন্ট জেমসে পড়ে ছেলেগুলো, আর প্র্যাটে পড়ে মেয়ে। আর খুব ভালো স্পোর্টসম্যান মেয়েটা। চলো একবার দেখে আসি। এখন মুসলিম বাড়ি পড়াবো, সেই কথা যদি বাড়িতে বলি এসে,
তাহলে তো কেলেঙ্কারি, আমার বাকি তো পড়াতেই দেবে না। যাই হোক, তোমার একটা স্টুডেন্ট জজ আর একটা স্টুডেন্ট লন্ডনে ডাক্তার। এটা তো আমার স্টুডেন্ট না, দুটো। ফারুকও ছোট ভাইটাও লন্ডনে। তো তুমি তো পরে যখন সাজান মামা এই করলো, পিএইচডি করলো, তখনই তো আমি চেষ্টা করছি। তুমি পরে কলেজে ট্রাই করলে না কেন? করছি তো তখন, হয় না, মেয়েদের পক্ষে অনেক কাজ হয় না, খুব কঠিন, মানে স্ট্রাগলটা অনেক বেশি। কারণ আমি যার কাছে করতাম, আমি যে স্যারের কাছে পড়তাম, মাধব বাগজি তখন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রায় হেডের কাছাকাছি। উনি এখানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে যাদবপুরে গেছেন, ওনার বাবার বই লেখা আছে, প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার ছিলেন বাবা, তার জন্য উনি একেবারে সব ভাই ম্যাথামেটিক্সের স্যারের কাছে। স্যার যেখান থেকে সাজান মামা করেছে পিএইচডি, সাজান মামা স্যার, আমরা ওইখানে সাজান মামা আমার কোচিং এর বন্ধু, সাজান মামা কলেজ ফ্রেন্ড না, মাধব বাগজির কাছে গিয়ে ওইখানে আলাপ। এবং খুব ভালো ওই পরিবারটা। সাজান মামাও বিয়েতে আমরা খেয়েছি, সাজান মামার এই রাজাবাজারে হামিদার বাড়ি। হামিদাও কোনোদিন আমাদের খারাপ ভাবে নেয়নি, আর ওদের বাড়ির লোকও কোনোদিন খারাপ ভাবে নেয়নি। তখন এই খারাপ ব্যাপারটা কম ছিল। বাড়িতে ওরা আলোচনা করতো কিনা জানি না, কিন্তু আমাদের আলোচনা। তারপরে অনেক কিছু আমার লড়াই করে করে নিতে হয়েছে। আমার পার্মানেন্ট করছে না উষাদি, 3 বছর হয়ে গেল। আমি এই কথাটা উষাদিকে বলবো কি করে যে আমার পার্মানেন্ট করো, 2 বছর হলেই পার্মানেন্ট করার নিয়ম। কিন্তু উষাদিকে বলতে গেলে যে সাহসটা বুকের লাগবে, সেই সাহসটা আমার ছিল না, কাউরই ছিল না। মানে ওরা স্টাফ রুমে কেউ ভাবতে পারতো না উষাদির কাছে গিয়ে দাঁড়িয়ে এই কথাটা কেউ বলবে। আমি গিয়ে উষাদিকে বললাম যে উষাদি, আমার তো 3 বছর হয়ে গেছে, আমায় পার্মানেন্ট করছে না। তো বললো, পার্মানেন্ট করলে কি লাভ তোমার? পার্মানেন্ট করে কথাগুলো কত কথা ভুলে গেছি, কিন্তু কত কথা ভুলিনি। তোমার তো 2 টাকা করে পার্মানেন্ট হলে তোমার পিএফ কাটবে, তোমার তো 100 টাকা মাইনে 98 টাকা হয়ে যাবে। আরে হোক গে, আমার পার্মানেন্ট হবে। তখন হচ্ছে 68-তে চাকরি হয়েছে, 70, 71 বোধহয়। তখন নকশাল ঝামেলা প্রচুর, স্কুলে আগুন লাগিয়ে দিয়েছে, বোম মেরেছে, খাতা হয়ে নাম ডাকার খাতা, মাইনের খাতা সব পুড়িয়ে দিয়েছে, অনেক কাণ্ড, স্কুলের ঘর পুড়িয়ে দিয়েছে, পাড়ার দিকে ছুরি মেরেছে, সব হয়ে গেছে 71 সালে। তখন মিটিং এ সাথে তুললেন, পার্মানেন্ট হলো। পার্মানেন্ট হলে কি হয়, মাথায় দেয় না পায়ে দেয় জানি। যাই হোক, সবাই বলে জিজ্ঞেস করলাম যে আপনার, তখন সব একটা দল হয়েছে, আমারও সব টিচাররা খুব ভালোবাসে, মায়াদি, সুপ্তিদি, কনকদি, এরা সব একটা দল, আমাদের ইন্টেলিজেন্ট দলগুলো। আর যারা উষাদির কথায় উঠে বসে তাদের একটা দল। যাই হোক, আমরা সব একটু তুললাম যে গভর্নমেন্ট সরকারি আমরা মাইনেটা যাতে পেতে পারি, এই স্কুলটাকে সরকারি করতে হবে। দুটো আমরা করেছিলাম, হায়ার সেকেন্ডারি করা আর সরকারি করা। তখন আমাদের স্কুল হায়ার সেকেন্ডারি হয়নি, তখন 10 ক্লাস। কিন্তু আমাদের সামনে ফুলবাগানের সোনাকন্যা স্কুল কিন্তু তখন হয়ে গেছে, গভর্নমেন্ট এডেড হয়ে গেছে, আর হায়ার সেকেন্ডারি। তারপর অনেক ওদের স্টুডেন্ট বেড়ে যায়, আমাদেরও স্টুডেন্ট অনেক ছিল, এ পর্যন্ত সেকশন ছিল, আর 10-এতে ABCD 4টে সেকশন, অনেক স্টুডেন্ট। ওদের টিচারের দরকার ছিল, তবে নতুন টিচার দিতে পারবে না, কারণ সরকারি না হলে নতুন টিচার দেবে। এইসব করে তখন যে ম্যানেজিং কমিটি এলো, সেই ম্যানেজিং কমিটিকে আমরা সব প্রপোজাল দেওয়া হলো। তখন এইটা করতে গেলে প্রাইভেট থেকে উঠে যেতে হবে, তার মানে তোমাকে সমস্ত হিসেব নিকেশ স্কুলে দিতে হবে, অডিট করাতে হবে, সব রিপোর্ট ফর্ম ফিল আপ করা, এ করা, সরকারি অনেক হ্যাপা করতে হবে। কমিটি সেটা করলো। সুপ্তিদির হাজবেন্ড হয়েছিল তখন একজন আমাদের মেম্বার, তিনি সমস্ত দায়িত্ব নিয়ে, আরো কয়েকজন ইন্টেলিজেন্ট লোক ছিল, তারা দায়িত্ব নিয়ে এত বড় স্কুলটা, আমাদের 3টে বাড়ি পাশাপাশি, 2টো ছেলেদের স্কুল, আমাদের একটা মেয়েদের স্কুল, সেই